বিয়ের 2 বছর পর দেশে ফিরে আদৃশ দেখে তার বউয়ের বিয়ে হচ্ছে অন্য কোনো পুরুষের সঙ্গে। বউ বসে থাকা আদ্রিতার পাশে বসে থাকা বরকে কবুল বলার আগে কেউ গুলি করে তার কবুল বলাটা বন্ধ করে দেয়। বর তার আসন থেকে মাটিতে নুয়ে পড়ে। পাশে বসে থাকা আদ্রিতার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ করে জ্বরের বেগে এসে কেউ তার চুলগুলো টেনে ধরে। আদ্রিতার ভেতর কোনো সাহস নেই চোখ তুলে ওই ভয়ঙ্কর চেহারার দিকে তাকাবে। আমার বুক খালি করে তুই কিভাবে বসে যে কারোর সাথে বসতে পারলি? কিভাবে পারলি? আদ্রিসের চিৎকার শুনে আদ্রিতার বাবা ধরে আসে। তিনি চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। আমার স্ত্রীকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা কিভাবে চিন্তা করলেন আপনি? আদ্রিতার বাবা ধরে আসেন। কিসের বউ? গত 2টা বছর তোমার কোনো খোঁজ নেই। তোমাকে আমার মেয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে। আদ্রিস এখনও আদ্রিতার চুল ছাড়েনি। সে আদ্রিতাকে বসা থেকে উঠিয়ে দাঁড় করায়। কে দিয়েছে ডিভোর্স? কে দিয়েছে? আমি দিয়েছি? আমি সাইন করেছিলাম? এই আদ্রিতা, বলছিস না কেন তোর বাপকে? আমার স্ত্রী তুই, তোকে কিভাবে আমি বেঁচে থাকতে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা কল্পনা করলো সে? এই আসর কিসের? আদ্রিতা কিসের বল? আদ্রিতা কিছু বলতে পারছে না। চোখ বেয়ে শুধু গড়িয়ে পড়ছে পানি। আদ্রিস ফিরে তাকায়। তখন আদ্রিতার চুল তার হাতের মুঠোয়। আদ্রিতায় কিছু বলতে পারছে না। তার মাথা থেকে হয়তো চুলগুলো সব খুলে আসলে পারে। এই সবাই এদিকে তাকা, আমার দিকে তাকা। আমি আদ্রিস খান। আমার স্ত্রী এই মেয়ে আমার স্ত্রী। 2 বছর আগে সমস্ত রকম নিয়ম মেনে এই মেয়েকে আমি বিয়ে করেছি। এই মেয়ের পুরোটা আমার সম্পত্তি। আমার স্ত্রীকে আমার অনুমতি ছাড়া বিয়ে দেওয়ার সাহস কার? আমার সামনে আয়, এক্ষুনি আয়। আদ্রিতা এবার আদ্রিসের হাতে নিজের হাত রাখে। আদ্রিতার দিকে তাকায়। কি হয়েছে? আমি আপনারই আছি, কিছু হয়নি আমার। এই বিয়ে হওয়ার আগে আমি মরে যেতাম। ছেড়ে দিন আমাকে, প্লিজ। বন্দুক নামান। চলুন, আমি আপনার সঙ্গে যাচ্ছি। আদ্রিতার কথা শুনে তার বাবা এগিয়ে এসে, আদ্রিতা মা, এসব কি বলছিস তুই? এই সাইকোর সঙ্গে তোকে আমি যেতে দেব না। যে বিয়ের দিন নিজের বউকে রেখে চলে যায়, 2টা বছর তুই মরে গেছিস না বেঁচে আছিস তার কোনো খোঁজ নেয় না। সেই রকম একটা ছেলের সঙ্গে তোকে আমি কিভাবে যেতে দেব? আদ্রিতা শান্ত কণ্ঠে বলে, উনি আমার স্বামী বাবা। তোমাকে আমি বলেছিলাম আমার স্বামী ফিরে আসলে পৃথিবীর কোনো শক্তি তার কাছে যাওয়ার থেকে আমাকে আটকাতে পারবে না। ও চলে এসেছে, আমাকে অন্য কারো হতে দেয়নি। তোমাকে আমি বলেছিলাম। আদ্রিস এখনও রাগে কাঁপছে। আদ্রিতা রাগে কাঁপতে থাকা আদ্রিসকে জড়িয়ে ধরে। আদ্রিতা জড়িয়ে ধরায় মুহূর্তে আগুন থেকে পানি হয়ে গেল আদ্রিস। সমস্ত রাগ যেন উধাও হয়ে যাচ্ছে। প্লিজ শান্ত হন, আমি আপনারই আছি, শান্ত হন, প্লিজ শান্ত হন। আদ্রিস হাত নামিয়ে নেয়। আদ্রিতা তার থেকে বন্দুকটা নিয়ে নেয়। শান্ত হন। আদ্রিতার ঘাল ধরে নিজের অনেক কাছে নিয়ে আসে। উপস্থিত সবার সামনে আদ্রিতার ঠোঁট কামড়ে ধরে। আদ্রিতা বাধা দেয় না। সবাই হা করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আদ্রিস তার বউকে কোলে তুলে নেয়। আমার হৃদয়কে বুক থেকে কেড়ে নেওয়ার সাহস কারো নেই, পৃথিবীর কারোর নেই। তুই আমার রে, শুধুই মাত্র আমার বউ তুই। কেন তোকে অন্য কারোর জন্য বউ স্বাস্থ্য হলো কেন? আমি এটা মানতে পারছি না। আমার মাথার প্রতিটা শিরা উপশিরার যন্ত্রণায় পেটে যাচ্ছে। আমি মানতে পারছি না। আদ্রিতা কিছু বলে না। লোকটার বুকে নিজের মুখ লুকায়, জড়িয়ে নেয় 2 হাতে তার পাগল বরটাকে, যে কিনা এখনও কাঁপছে। আদ্রিতাকে নিয়ে ভিড়িয়ে আসে। তার পেছনে থাকা গার্ডগুলো আদ্রিতার জন্য সেজে থাকা বরকে তুলে হসপিটালে পাঠায়। একটা কালো গাড়ি দাঁড়ানো বাড়ির সামনে। আদ্রিস পকেট থেকে চাবিটা বের করতে বলে একজন গার্ডকে। গার্ড মাথা নামিয়ে আদ্রিসের পকেট থেকে চাবিটা নিয়ে নেয়। তারপর গাড়ি আনলক করে। গাড়ির পেছনে বসে পড়ে আদ্রিতাকে নিয়ে। আদ্রিত চোখ বন্ধ করে নেয়। তার জীবনটা এখন তার কোলে বসে আছে। তার জীবন, তার স্ত্রী। আদ্রিত ভাবতে পারছে না। আর একটু হলেই মেয়েটা অন্য কারো হয়ে যেত। আদ্রিতাকে হারানোর কল্পনাও আদ্রিস করতে
ভয়ানক বানিয়ে দিচ্ছে। আদৃশ নিচু হয়ে আছে, আদ্রিতার দিকে তাকায়। মেয়েটা কান্না থেমেছে, তবে চোখের কোণায় জমে আছে বিন্দু বিন্দু পানি। কিছু পানি শুকিয়ে গেছে। আদৃশ এক হাত দিয়ে আদ্রিতার থুতনি ধরে উঁচু করে। আদ্রিতা সোজা এই বাদামি চোখ দুটোর দিকে তাকায়। কাঁদবি না আর, তোর কান্না সহ্য হয় না। আমি তোর জীবনের সব। দেখ আমি চলে এসেছি, কাঁদবি কেন? যদি দেরি করতেন তাহলে কি হতো? আদৃশ আদ্রিতাকে আর কিছু বলতে দেয় না, দখল করে নেয় তার ঠোঁট। এসব বলতে নেই, তুই আমার, শুধু আমার। তোর স্বামী কখনো দেরি করতে পারে না। আদ্রিতা আদৃশকে জড়িয়ে ধরে। আপনাকে কতবার কল করেছি, গত 2টা বছর ধরে কল করেছি, কেন ধরেন না আমার ফোন? আমার কষ্ট হয়। আব্বা বলছিল এবার আমার কোনো কথা শুনবে না। আপনি কেন আসেননি? আদ্রিতার অভিযোগগুলো শান্তভাবে শুনতে আদৃশ। তার বুকটা এখন ঠান্ডা। তার স্ত্রী তার সঙ্গে আছে, অনেক রাগ তার হচ্ছে না। পিচ্চি বউয়ের সব রকম অভিযোগ সে শুনবে। আসলেই তো সেই 2টা বছর পিচ্চি বউটাকে ভীষণ জ্বালিয়েছে, কিন্তু তারও যে কিছু করার ছিল না। আদৃশ তার অভিযোগ করতে থাকা স্ত্রীর কপালে চুমু খায়, হাত দিয়ে চুলের বাঁধন আলগা করে দেয়, নাক গুজে ঝুলে। তুই যদি জানতি রে জান আমি ঠিক কেমন সময় পার করেছি এই 2 বছর ইতালিতে, তাহলে তোর অবস্থা এখন আরও খারাপ হয়ে যেত। আল্লাহর কাছে হাজার শুকরিয়া তোকে সময় মতো উঠিয়ে আনতে পেরেছি। আদ্রি তার শাড়ির আঁচলটা একটু ঘুরিয়ে হাত ডেকে দেয়, তার নিজের বাহুটা আরো শক্ত করে জড়িয়ে নেয়। আদ্রিতা এখনো ফুপাচ্ছে। অভিযোগ, হাজারটা অভিযোগ, যার কোনো শেষ নেই। ক্লান্ত শরীর নিয়ে আদ্রি সমস্ত অভিযোগ শুনছে। আদ্রিতাদের বাড়িতে আদ্রিতার বড় চাচা শওকত হোসেন আর বাবা মিজান আলী দুজন মিলে আসছেন। আমার মন সম্মান সব মাটিতে মিশিয়ে গেল। মিজান, তুই যখন জানতি তোর জামাই চলে আসবে তখন বিয়ে দিতে রাজি হলি কেন? ভাইজান, আমি জানতাম না। 2 বছর ধরে আদৃশ হাওয়া আমার মেয়েটাকে বিয়ে করিয়ে সে দেশ থেকে চলে গেছে। ও নাকি বিয়েতে রাজি ছিল না। ওর মা বাবাই আমাকে বলেছে মেয়েটার জীবন নষ্ট না করে মেয়েটাকে আবার বিয়ে দিতে। সবে আমাকে একটাই কথা বলেছে, কিন্তু শুধু মেয়েটাই রাজি হতো না। মেয়ের সম্মতি না দিয়ে বিয়েটা দেওয়ার চেষ্টা করা উচিত হচ্ছিল না। আমি কি করব? তুমি আমার থেকে বেশি পাগল ছেলে, উকিলের ছেলে এরকম আর পাবো না। এক বাপের এক ছেলে, তুমিই তো বেশি পাগল দিলে। বাহ। আর আদ্রিতার বিয়েটা আদৃশের সঙ্গে কে দিয়েছিল? আমি। ভাইজান, আমি ভুল করেছি বলেই তো সবটা ঠিক করতে চাইছিলাম। মিজান আলীর কথার মাঝে যেখানে আসা আদ্রিতার মা জাহানা বেগম। হ্যাঁ তাই তো, তুমি সব ঠিক করছিলে। হ্যাঁ, একটা বিয়ে থাকা অবস্থায় মেয়েকে আরেকটা বিয়ে দিয়ে বড্ড ভালো কাজ করছিলে তুমি কেন বেরিয়ে এসেছো? একটা কথা বলার জন্য বেরিয়ে এলাম। আদৃশের সঙ্গে বিয়ে দেওয়ার আগেও তুমি আদ্রিতার একটা কথা শুনোনি। আমার 16 বছরের নাবালিকা মেয়েকে এক প্রকার জোর করে বিয়ে দিয়ে দিয়েছ। এরপর যখন আদৃশ চলে গেল আমার বাচ্চা মেয়েটাকে ধৈর্য ধরার অনুরোধ করলেন। তারপর আমার বাচ্চাটা নিজের অজান্তেই যখন স্বামীকে ভালোবাসা ধরলো, তখন আদৃশ দেশে ফিরছে না বলে তাকে আবার নতুন করে বিয়ের জন্য জোর করলেন। এবার আমার মেয়েটাকে ছেড়ে দিন। ওর অবস্থা, মেয়েটা আমার অনেক কষ্টে ছিল, এখন ওর স্বামী এসেছে, আপনি আশা করি আর কোনো সমস্যা তৈরি করবেন না। আমার মেয়ের জীবনে এবার দখল দিলে আপনাকে আমি দেখে নেব। জাহানারা বেগম কথাগুলো বলে সেখান থেকে রেগে চলে যায় খানবাড়িতে। আদৃশ এর কালো গাড়িটা মেন গেট দিয়ে বাড়িতে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে সব গার্ড মাথা ঝুঁকিয়ে আদৃশকে সম্মান জানায়। আদৃশ তার বউকে ফাঁস কোলে তুলে বাড়ির ভেতরে নিয়ে আসেন। আশরাফ খান আর মাধবী বেগম আদৃশের মা বাবা বসেছিলেন লিভিং রুমে। তাদের মনটাও খারাপ। তাদের বাড়ির বড় বউকে কিনা আজ নতুন করে বিয়ে দেওয়া হচ্ছে। তারা সবই জানত, কিন্তু কি করবে? ছেলের কোনো খোঁজ নেই। তারা তো ধরেই নিয়েছিল যে ছেলে তাদের বউকে হয়তো চায় না, জোর করে বিয়ে দিয়েছিল সে সময়। হঠাৎ করে সদর দরজা দিয়ে আদৃশকে প্রবেশ করতে দেখে আদ্রিতাকে কোলে নিয়ে তারা অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে দুজন। আদৃশ, তুই আদ্রিতাকে কোথায় ফেলি? পরে কথা বলছি মা, এখানেই বসো, আগে আমার বউকে ঘরে রেখে আসি। আদ্রিতা ঘুমিয়ে গেছে কাঁদতে কাঁদতে। তার উপর এই বিয়ে করবে না বলে সে একদিন ধরে না খাওয়া। কিন্তু শেষমেশ বাবার ব্ল্যাকমেলের সামনে সে বসে যে অন্য পুরুষের পাশে বসতে বাধ্য হয়েছে। আদৃশ আদ্রিতাকে নিয়ে রুমে চলে যায়।
এই রুমটায় গত 6 মাস কেউ আসে না। গত 6 মাসে এই রুমে কোনো মানব ঘুমায় না। তার ছোট্ট বউটা যখন 6 মাস আগে বাবার সঙ্গে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তারপর থেকে কখনো আর কেউ এই রুমে আসেনি। তার মায়াবিনী কত কষ্ট করেছে এই 2 বছর। যদিও সে জানতো না তার স্বামী কোথায়, কিন্তু আদৃশ ঠিকই জানতো তার বউ কোথায় কি করছে। ততক্ষণ পর্যন্ত সে জানতো যতক্ষণ পর্যন্ত সে তার জ্ঞানে ছিল। এখন জ্ঞানে না থাকার বিষয়টা আমরা পরে জানাবো। আদ্রিতার মুখটা ভীষণ মায়াবী দেখাচ্ছে। সেই মুহূর্তে গভীর ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ আদ্রিতার মুখের দিকে তাকিয়ে থেকে আদৃশ খেয়াল করে আদ্রিতার পরনে সেই শাড়ি গয়না। মাথায় হঠাৎ করেই রক্ত উঠে গেল। মনে হচ্ছে যেন এই পুরো পৃথিবী সে ফুরিয়ে দেবে। এই শরীর অন্যকে স্পর্শ হলো কি হতো। তার হৃদয়টা বুক করে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আদৃশ দ্রুত উঠে নিজের কাবার্ডে যায়। সেখানে আদ্রিতার আগের কিছু জামা আছে, কিছু গেঞ্জি, কিছু প্লাজো। আদৃশ সেখান থেকে গেঞ্জি আর প্লাজো নিয়ে আদ্রিতার কাছে আসে। আদ্রিতার পরনের গয়নাগুলো ধীরে ধীরে খুলে ফেলে। তারপর আদ্রিতার পরনের শাড়িটা এবং যা যা ছিল আদ্রিতাকে জামা পরিয়ে দেয় আদৃশ। তারপর সেই শাড়ি সহ বাকি সব কিছু একটা ময়লা ফেলা টিনের ডাস্টবিনের ভিতর নেয়। আদ্রিতাকে রেখে সেই রুম থেকে বেরিয়ে আসে। আদৃশের বাবা মা এখনো সেখানেই বসেছিল। তারা চিন্তিত ছিল আদ্রিতাকে নিয়ে। আদৃশকে নামতে দেখে আদৃশের মা মাধবী বেগম উঠে দাঁড়ায়। কিরে আদৃশ, আমার আদ্রিতা কই? ও তোমার নয় মা। যদিও তোমারই হতো তাহলে তুমি ওকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা চিন্তা করতে না। আদৃশ কথাগুলো বলে ডাস্টবিনটা রেখে সেটার ভিতর আগুন ধরিয়ে দেয়। আদৃশের বাবা দাঁড়িয়ে পড়েন। এগুলো কি করছিস বাবা তুই? আমার কাছে এসো না, তাহলে এই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়বে। আর বাবা তুই শান্ত হ। কিন্তু এই মুহূর্তে তারা কেউ আদৃশের কাছে যাওয়ায় ভুল করবে না, কারণ তারা জানে আদৃশ এখন তার ভয়ানক রূপে আছে। চোখের সামনে শাড়ি গয়না পুরে ছাই হয়ে গেল। আগুন জ্বলতে জ্বলতে এক পর্যায়ে নিভে যায় নিজেই। তখন আদৃশের রাগটা একটু কমে। আদৃশ গিয়ে সোফায় বসে বলে, আমার বউকে আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে নামতে দিলে? তুই সেদিন বিয়ে করার পর যে বাড়ি ছাড়লে একটাবার আদ্রিতার খোঁজ নিয়েছিস? মেয়েটা তোকে ফোন করেছে দিনের পর দিন, রাতের পর রাত, তুই তুললি না। তুই ওর সঙ্গে জীবনে কথাই বলিসনি। বিয়েতে তোর মত ছিল না। আমরা তো ভেবেছিলাম তুই হয়তো ঘাটতাড়ামি করছিস। আমি যাই করি না কেন, আমার বউকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার ক্ষমতা কেউ রাখে না যতক্ষণ পর্যন্ত আমি তাকে ডিভোর্স দিইনি। ওর বাবাকে ঠেকাও নি কেন? কোন মুখে নিয়ে ঠেকাবো? 2টা বছর কত সময় জানিস তুই? তুই দেখেছিস আদ্রিতার কান্না? ছোট্ট মেয়েটার জীবন তোর হাতে তুলে দিয়েই পাপ করেছি আমি। পাপ করে ভালো করেছ। পাশ্চিত্য করার সুযোগ দেব না। আদৃশ চলে যায় উপরে। আশরাফ খান মাধবী বেগমকে উদ্দেশ্য করে বলে, ছেলেটা হাত থেকে পুরোটা বেরিয়ে গেছে। হ্যাঁ, তোমার লাইফে আমি ওকে বিয়ে দিতে জোর করেছিলাম না। তোমায় বলেছিলাম আদৃশ যখন এখন বিয়ে করতে চাইছে না তখন বিয়েটা দিও না। বিয়ে তো দিয়েছি, এখনও তো মেয়েটাকে সে মুক্ত করতে পারে। তুমি আদৃশের চোখের রাগ দেখোনি, সেই মোহ দেখোনি। ও পাগল হয়ে গেছে আদ্রিতার জন্য। আদ্রিতাকে না দেখলে হয়তো সব কিছু ধ্বংস করে দেবে এমন ভাববো। তোমার ছেলেকে আমি বুঝি না। আদ্রিতা নিঃশব্দে ঘুমিয়ে আছে। হয়তো বহুদিনের ক্লান্তি তার চোখে ভোর করেছে। আদ্রিতার কাছে গিয়ে বসে। মনে পড়ে যায় 2 বছর আগে বিয়ের দিনের কথা। ওই চোখ দুটোই ছিল ব্যথা, নিজের ঘর ছাড়ার যন্ত্রণা। আদ্রিতাকে দেখেই বোঝা যাচ্ছিল ছোট্ট মেয়েটাকে হয়তো ভুলিয়ে ভালিয়ে বিয়ে দেওয়া হয়েছে। যেখানে বিয়ের আসল মানেই মেয়েটা জানে না, সেখানে তাকে একটা পূর্ণবয়স্ক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। ওই কঠিন মানুষটার কঠিনতা কিভাবে ছোট্ট মেয়েটাকে সহ্য করবে এটাও হয়তো কেউ চিন্তা করেনি। বিয়ে তো কোনো মত ছিল না আদৃশের। একে তো সে এখন বিয়ে করতে চায় না, তার উপর তার থেকে গুনে 12 বছরের ছোট। মেয়েটার বাড়ি গ্রামের দিকে হয়তো বাল্যবিবাহের শিকার সে। আদ্রিতাকে প্রথম দেখার পর আদৃশের মাথায় একটা কথাই এসেছিল, এই মেয়েটা আমার না হয়ে যদি অন্য কারোর হতো। এই কল্পনা তাকে রাগান্বিত এবং হিংস্র করে তুলেছিল, যার ফলে সে বিনা বাধায় বিয়ে সম্পন্ন করে। বিয়ে করে আদ্রিতাকে বাড়িতে আনার পর চারিদিকে ঘাট দেখে মেয়েটা একটু ভয় পেয়ে যায়। তবে মাধবী বেগম নতুন বউকে নিয়ে ছেলের ঘরে দিয়ে আসে।
আদ্রিতা পুতুলের মতো বসেছিল বিছানার এক কোণে। আদৃশ রুমে এসে দেখে আদ্রিতা বসে আছে। আদৃশকে দেখে একবার মাথা উঠিয়ে আবার মাথা নামিয়ে নেয়। আদৃশ পাশ থেকে একটা চেয়ার টেনে আদ্রিতার ঠিক সামনাসামনি বসে। আদৃশের চাহনি এই মুহূর্তে ঠিক কীরকম সেটা বোঝার ক্ষমতা আদ্রিতার নেই, তবে ভেতর ভেতর আদ্রিতার ভয় করছে। পকেট থেকে সিগারেট বের করে সেটা জ্বালিয়ে নেয় আদৃশ। আদ্রিতার বরাবরই সিগারেট সহ্য হয় না। আদ্রিতা কাশি শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর আদৃশ সিগারেট নিভিয়ে দেয়। মেয়েটের সামান্য দোয়া সহ্য করতে পারছে না। আদৃশ তাকিয়ে দেখছি কি মায়াবী, তবে এটাই ছিল তাদের 2 বছরের ভেতর শেষ দেখা। সেই রাতে ওই সময় আদৃশ কাবার থেকে জ্যাকেট নিয়ে বেরিয়ে যায়, আর ফিরে না। বিয়ের দিনের কথা মনে করিয়েই একটা দীর্ঘশ্বাস ফেলে আদৃশ। ক্লান্ত সে। আদ্রিতা ছোট্ট শরীরটা নিজের বুকের মাঝে নিয়ে নেয়। আদ্রিতাকে সেদিন যেমন রেখে গিয়েছিল তখন তার থেকে একটু পরিবর্তন হয়েছে। আদ্রিতার হাতে তার নামের ছুরি, হাতগুলো চেহারার 18-এর ছাপ বোঝা যাচ্ছে। সেই বাচ্চা বাচ্চা মুখটা এখন নিয়েলি মুখে পরিণত হয়েছে। আদ্রিতার শরীর থেকে বেশি আসছে মাতাল করা ঘ্রাণ, যে ঘ্রাণ নেওয়ার এবং একমাত্র অধিকার শুধুমাত্র আদৃশের আছে। আমি আজ শান্তিতে ঘুমাতে চাই, তোমার জন্য আমার মোহ কখনো কাটাবে না। তোমার ভবগুরু মোহিত হয়ে চিরজীবন কাটিয়ে দেব। চোখ বন্ধ করে নেয় আদৃশ। আদ্রিতার চুলের মিষ্টি ঘ্রাণ তাকে শান্ত করছে। বুকের ভেতর যে আগুন জ্বলে যাচ্ছিল সেই আগুন নিভে গেছে। পরদিন সকালে আদ্রিতাদের বাড়ি যৌথ পরিবার। আদ্রিতার বাবা সকাল সকাল চা নিয়ে বারান্দায় বসেছে। গ্রামের মানুষ রাত দ্রুত ঘুমায়, সকালে উঠে যায়। এমন সময় তাদের বাসায় পুলিশ আসে। পুলিশ দেখে আদ্রিতার বাবা অবাক হয়ে যায়। মিজান আলীর বাড়ি এটা? জি, আমি মিজান আলী। আপনার নামে উকিল সালাম হোসেন ছেলেকে মারার চেষ্টা করার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট এসেছে। মিজান আলী অবাক হয়ে উঠে দাঁড়ায়। কিন্তু আমি কিভাবে তার ছেলেকে মারার চেষ্টা করলাম? জানি না, আপনি থানায় চলুন, বাকি কথা সেখানে হবে। আরে কিন্তু আমি। এতক্ষণ আদ্রিতার চাচা শওকত হোসেন বেরিয়ে আসে। আরে অফিসার, আপনার ভুল হচ্ছে। কাল রাতে আদৃশ খান গুলি চালিয়েছিল আমার ভাই নয়। যা প্রমাণ কোর্টে দিবেন বা উকিল নিয়ে আসুন। পুলিশ মিজান আলীকে নিয়ে যায়। সকাল সকাল জানালার পর্দা জানালা থেকে সরানো থাকার ফলে আলো এসে লাগলো আদ্রিতার মুখের উপর। ঘুমন্ত অবস্থায় চোখ বন্ধ করেই নিজের আরামের জায়গা খুঁজছে আদ্রিতা। পেছন দিকে ফিরে আদৃশের বুকে গিয়ে মাথা ঠেকেছে। সেখানেও বালিশ খুঁজছে মেয়েটা। বুকের উপর কারোর নড়াছড়া অনুভব করে আদৃশ চোখ খুলে তাকায়। মাথা উঠিয়ে দেখে তার বউ তার বুকে আরামে একটা জায়গা খুঁজছে ভালো ঘুমের জন্য। আদৃশের ঠোঁটের কোণায় ফুটে উঠে হাসি, যে হাসি সচরাচর দেখা যায় না। আদ্রিতা আবার ঘুমিয়ে গেছে। আদ্রিতার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, এতে করে ওর ঘুমটা আরও ভালো হোক। সারা রাত এই মেয়েটাকে দেখেছে আদৃশ। ঘুম জানে এসেও আসেনি। চোখ বন্ধ করলে যদি স্বপ্নের মতো আদ্রিতা হারিয়ে যায়, কেন জানি না সেই কথা মনে হয়েছে বারবার। কালকের ঘটনা আদৃশকে ভয় পাইয়েছে। আদ্রিতার প্রতি তাকে আরও সতর্ক হতে হবে। মেয়েটাকে তার আরও লুকিয়ে লুকিয়ে রাখতে হবে। আদ্রিতার মাথাটা ধীরে নিজের হাতের উপর নামিয়ে নিয়ে আসে। এরপর এক হাতে দিয়ে আদ্রিতার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। আদ্রিতার মুখের উপর পড়েছে আলো। আদ্রিতা কপাল কুঁচকে নেয়, সূর্যের আলোর দিকে হাত বাড়িয়ে দেয়। আলো ঠেকে যায়। আদ্রিতার কপাল ঠিক হয়ে যায়। আদৃশ হাত সরিয়ে নিলে মেয়েটা আবার কপাল কুঁচকে নেয়। আদৃশ বিষয়টাকে ভীষণ উপভোগ করে। তবে আদ্রিতার মুখের ভেতর সব থেকে সুন্দর হলো ওর দাঁতগুলো। আদ্রিতার হাসি একেবারে খরগোশের মতো। আদ্রিতার থুতনি ধরে নিচের দিকে টান দেয়। এতে করে আদ্রিতার দাঁতগুলো দৃশ্যমান হয়। তবে এতে ঘুমন্ত আদ্রিতা বিরক্ত। আদৃশ এর হাত সরিয়ে নিজে বিছানার অন্যদিকে এসে ঘুমিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ঘটে যাওয়া ঘটনা দেখে আদৃশ অবাক। 1 সেকেন্ডে এই মেয়েটা তার বুকের ভেতর থেকে বিছানার অন্য পাশে চলে গেল। আদৃশ চিন্তা করতে লাগলো, কাল সময় মতো না পৌঁছালে এই মেয়েটা তার বুকে এভাবে কখনোই আসতো না। কালকের ঘটনা তার ব্রেনকে এত বাজেভাবে প্রভাবিত করেছে যে আদৃশ কোনো মতেই বলতে পারছে না। আদৃশ শক্ত হাতে
তাকে টান মারে। আদ্রিতা সোজা আদৃশের কাছে চলে যায়। ঘটনায় মেয়েটার ঘুম ভেঙে যায়। থতমত খেয়ে আদ্রিতা আদৃশের দিকে তাকায়। গুম গুম কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? আদেশ রাগান্বিত কণ্ঠে উত্তর দেয়, তুই আমার সাথে লেপ্টে ছিলি, তাহলে দূরে সরে গেলি কেন? আদ্রিতা এমন গম্ভীর আর রাগান্বিত কণ্ঠ শুনে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু সে কি করেছে সে নিজেও জানে না। ঘুমের মধ্যে মানুষের ঠিক থাকে না, সে কি না করে। আমি কোথায় দূরে গেলাম? আদ্রিস শক্ত করে ধরে রেখেছে আদ্রিতার হাত। আদ্রিতা ধীরে বলে ওঠে, ব্যথা পাচ্ছি। কথাটা শুনে আদ্রিতার হাতটা ছেড়ে দেয়। দূরে যাওয়ার কথা কল্পনাও করিস না। আমি কোথায় দূরে যাই? দূরে তো আপনি যান, এত দূরে যান যেখানে আমি চাইলেও যেতে পারি না। আদ্রিতাকে নিজের বুকের মাঝে চেপে ধরে। আর যাব না, কোথাও যাব না। এমন একটা বউ থাকতে কেউ কোথাও কিভাবে যেতে পারে? আদ্রিতা মৃদু হাসে, তবে সেই হাসি আদ্রিস দেখতে পেল না। আদ্রিতাকে খুশি করা অনেক সহজ। ছোট্ট ছোট্ট বিষয় মেয়েটা খুশি হয়ে যায়। আদ্রিতা উঠে বসে বিছানায়। আদ্রিতাকে উঠতে দেখে আদ্রিতার হাত ধরে টান দেয়। আমার খিদে পেয়েছে, টানাটানি বন্ধ করুন, আমি খেতে চাই, তাও ভাত খেতে চাই। আদ্রিস হাসে, সে আদ্রিতাকে ছেড়ে দেয়। আদ্রিতা উঠে ওয়াশরুমে যায়। আদ্রিতা যাওয়ার পর আদ্রিসের ফোন বেজে ওঠে। নাম্বারটা দেখে আদেশ একটু অবাক হয়। হ্যালো অফিসার বলুন। স্যার, মিজান আলী আপনার শ্বশুর হয়? আদ্রিস দীর্ঘশ্বাস ফেলে, হ্যাঁ হয়, আমার শ্বশুর হয়। তবে না হলে ভালো হতো। স্যার, ওনাকে এই মুহূর্তে উকিল সালাম হোসেনের ছেলেকে মারার চেষ্টা করার অভিযোগে থানায় এনেছি, কিন্তু উনি বারবার আপনার কথা বলছে। আমার কথা কি বলছে? আপনি ওনার মেয়ের হাজব্যান্ড, তাই বলছে। আপনি যদি বলেন তাহলে ওনাকে ছেড়ে দেবেন। শ্বশুর আব্বু তাহলে আমাকে খুঁজছে? মানে স্যার, এখন কি করব? আমি একটু পরে জানাচ্ছি, ওনাকে ভালো একটা জায়গায় রাখুন। জি স্যার। কল কেটে যায়। বিছানা থেকে উঠে বসে আদ্রিস শব্দ করে হেসে দেয়। শ্বশুর আব্বু, আপনার উকিলের ছেলে তো আমার থেকে 2 হাত বেড়ে গিয়ে কাজ করলো। ওয়াশরুম থেকে বের হয়ে আদ্রিসের অমন কথা শুনে কিছুটা অবাক হয়ে যায় আদ্রিতা। বাবার কি হয়েছে? কি করেছে উকিলের ছেলে? আদ্রিতার মিষ্টি কণ্ঠ শুনে আদ্রিস পেছনে ফিরে তাকায়। সদ্য গোসল হয়ে আসা মায়াবতীকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ভেজা চুলগুলো তোয়ালে ফেসানো। আদ্রিস এগিয়ে যায় ছোট্ট বউটার দিকে। আদ্রিতা কিছুটা পিছিয়ে যায়, তবে আদ্রিস গিয়ে নিজের হাতের মাঝে নিয়ে নেয় আদ্রিতাকে। কোথায় পালাবি? পালাবো না তো। তাহলে পেছাচ্ছিস কেন? আদ্রিতা মাথা নামিয়ে নেয়। ভুল হয়ে গেছে। আদ্রিতার থুতনি ধরে উঁচু করে। আদ্রিতার ঠোঁট দুটো দেখে নিজের জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিস। তুই এত মায়াবী কেন? আদ্রিতার হৃদস্পন্দন বেড়ে গেছে। আদ্রিস বইয়ের ভেতর যে কাঁপে শুরু হয়ে গেছে তা বুঝতে পেরে হাসে। আমার জান, নিচে যা, আমি আসছি। আদ্রিস ছেড়ে দেয় আদ্রিতাকে। আদ্রিতা ছাড়া পেয়ে দৌড়ে নিচে চলে যায়। পিচ্ছি একটা। আদ্রিস শাওয়ার সেরে নেয়। আদ্রিতা নিচে এসে দেখে সার্ভেন্ট খাবার রান্না করছে। আদ্রিতা গিয়ে বলে, কি রান্না করছো কাকি? বৌমা, কতদিন পর তোমাকে বাড়িতে দেখছি। আমিও অনেক দিন পর তোমাদের দেখছি। আজকে স্যার অর্ডার দিয়েছে আপনার পছন্দ মতো খাবার রান্না করতে। সত্যি? এমন সময় মাধবী বেগম নেমে আসে নিচে। আদ্রিতা, কি করছিস মা? কিছু না মা, জিজ্ঞেস করেছি কি রান্না হচ্ছে। আয় আমার কাছে আয়, তোকে কতদিন দেখি না। আদ্রিতা গিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরে। আদ্রিস মা বাবার একমাত্র ছেলে, এই জন্য একমাত্র ছেলের বউ হবার সুবাদে আদ্রিতা ভীষণ আদরে থাকতো এই বাড়িতে। নিজের মা বাবার অপূর্ণতা কখনোই অনুভব করেনি আদ্রিতা এখানে। মাধবী বেগম আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়। সরি আদ্রিতা। কেন মা? জানি না কেন, কিন্তু সরি। আদ্রিতা মাথা উঠায়। মা, তুমি সরি কেন বলছো? তুমি তো আমার ভালো মা। মাধবী বেগম ছেলের বউয়ের কপালে চুমো খায়। লক্ষ্মী বউ আমার তুই। এমন সময় আদ্রিতা জোরে টান খায়। আদ্রিতা গিয়ে সোজা আদ্রিসের বুকের উপর পড়ে। তুমি ওকে ধরবা না মম? তুমি ওকে বিয়ে দিয়ে দিচ্ছিলে, আর একটু হলে তুই বলবি আর আমি শুনবো? হ্যাঁ, শুনতে হবে। এটা আমার বউ। মাধবী বেগম বেঞ্চি কাটে। তুমি বিয়ে না দিলে বউ পেটি কই? আদ্রিতাকে নিজের দিকে পেরায়। ও পৃথিবীর যে প্রান্তেই থাকুক সেখান থেকেই তুলে আনতাম। আমার কলিজাটা আমার থেকে আলাদা করার সাহস কে দেখাবে?
আদ্রিতা মাথা নামিয়ে নেয়। আদ্রিতার ঘাড় ধরে বসে। আমার বউয়ের মাথা সবসময় উঁচু থাকবে। ব্যথা পাচ্ছে মেয়েটা। স্যার। আদ্রিশ ছেড়ে দেয় আদ্রিতার ঘাড়। আদ্রিতা ব্যথা স্থানে হাত রাখে। লোকটা পাগল। খাবার টেবিলে সবাই নিরিবিলি খাবার খাচ্ছে। এমন সময় আশরাফ খান ছেলেকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আদ্রিশ, আর কতদিন এরকম ছন্নছাড়া হয়ে থাকবে? অনেক তো বিদেশে নিজের অনেক বিস্তার ছড়ালে, এবার আমার কোম্পানিটার দিকে খেয়াল করো। আদ্রিশ খাবার খেতে খেতেই উত্তর দেয়, ঠিক আছে, আজ থেকে জয়েন হচ্ছি। কথাটা যেন মাদেবী বেগমের হজম হলো না। তার ছেলে এত দ্রুত সব মেনে নিল, কিভাবে সম্ভব? তিনি একটু অবাক হয়েই তাকিয়ে আছে। আদ্রিশ খাবারের আরেক লোকমা মুখে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, মম, আমি তো এখন একটা বাচ্চা বউয়ের মালিক, তাই না? এখন ওকে যদি খেতে না দিতে পারি তাহলে সমস্যা। আদ্রিতা কেমন ভ্যাবলার মতো তাকিয়ে আছে। লোকটার কথা ছোঁয়া ঠোঁট কাটা বটে। আদ্রিতা নিজের বরের এই পর্যন্ত যত কথাই শুনেছে সবই এরকম বেমানান। আদ্রিশ, তোমার সম্পদ দিয়ে আমার পরের বাকি প্রজন্মের বংশধর বসে বসে খেতে পারবে, কথা সেটা নয়। কথা হলো আমি চাই আমার কোম্পানির দিকে নজর দাও। বাবা, সেটাই তো বললাম। মাধবী বেগম ছেলেকে একটু খোঁচা মারে। আদ্রিশের বাবা মনে হয় এত বছর তোমার ছেলে ইতালি থেকে টাকা ছুঁড়ে ছুঁড়ে মারত আদ্রিতার যাবতীয় খরচের জন্য। এখন সে কিনা বলছে তার বউকে খাওয়াবে কি? আশরাফ খান স্ত্রীর দিকে তাকায়। সে জানে তার ছেলে কেমন সরমাতাল, তারপরেও খোঁচা মারা কথা বলে। আদ্রিশ মায়ের দিকে তাকায়। তুমি কি চাইছো আমি এখন আদ্রিতার খাওয়া বন্ধ করে দিই? মাধবী বেগম এবার একটু চটে যায়। যদিও আদ্রিশ মাকে চটানোর জন্যই কথাটা বলেছে। আমি সেটা কখন বললাম? তুই আমার পেটে হয়েছিস নাকি আমি তোর পেটে হয়েছি? এটাই সমস্যা। তুমি আমার মেয়ে হলে এত খোঁচা মারা কথা বলতে দিতাম না। আদ্রিশের বাবা, দেখেছ, তোমার ছেলের কান মুলে দেব আমি। এতে দুজনের ঝগড়ার মাঝে বেচারা শ্বশুর আর বৌমা পেশে গেছে। দুজনের নিরিবিলি খাওয়াটা এরা ভণ্ড করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আদ্রিশ। আদ্রিতা অনেক চেষ্টা করছে, তবে কোনোভাবে টাই বাঁধতে পারছে না। শুনুন, দেখুন হচ্ছে না, আমি পারি না, আপনি প্লিজ আজকে বেঁধে যান। আমি সত্যি বলছি, কাল থেকে আমি বেঁধে দেব, শিখে নেব মায়ের থেকে। আদ্রিশ আদ্রিতার ঘাড় ধরে নিজের কাছে নিয়ে আসে। টুলে দাঁড়ালো নিচে আদ্রিতা, যার ফলে পা পিছলে যায়। আদ্রিশ শক্ত করে আদ্রিতার কোমর জড়িয়ে ধরে যাতে মেয়েটা না পড়ে যায়। আদ্রিতা ঠোঁটে বৃদ্ধ আঙ্গুল রেখে বলে, আমি চাই তুমি আমাকে টাই বেঁধে দিবে। তুই আমাকে টাই বেঁধে দিবি মানে দিবি? এত কথা শুনতে চাই না। আজ থেকে দিবি মানে আজ থেকেই দিবি। আদ্রিতা চোখ ছোট ছোট করে নেয়। আদ্রিশ আবার আদ্রিতাকে টুলে দাঁড় করিয়ে দেয়। শুরু কর, চেষ্টা করতে থাক। আদ্রিতা আরও 30 মিনিট চেষ্টা করার পর কোনো মতে যেটা ভালো দেখাচ্ছে না তাও যদি, তারপরেও কোনো রকম টাইটা বাঁধে। আদ্রিতা আয়নার দিকে তাকায়। প্রথমবার হিসাবে খারাপ না। আদ্রিতা বেঞ্চি কাটে, তবে বেঞ্চি কাটা শেষ হতে পারে না তার আগে আদ্রিতার গাল চেপে ধরে আয়নার সঙ্গে পিন করে দেয়। আমার যাবতীয় সব কাজ তোর দায়িত্ব, জান। তোর পছন্দ হলেও আমার কিছু করার নেই, আর পছন্দ না হলেও আমার কিছু করার নেই। আদ্রিশের শক্ত হাতে নিজের হাত রাখে। আমি কি করলাম আবার? আদ্রিতার ঠোঁটে ঠোঁট চুইয়ে দেয়। এই ঠোঁট শুধু আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, কোনো বেঞ্চি কাটার জন্য নয়, বুঝেছিস? আদ্রিতা মাথা নামিয়ে নিতে গেলে আদ্রিশ আবারও জোর করে গলাটা চেপে ধরে। কি বলেছি? ঠিক আছে, ছাড়ুন। আদ্রিতা ছেড়ে দেয় আদ্রিশের গলা। আদ্রিতা গলায় হাত রাখে। মেরেই ফেলবেন কবে? না জান, তোকে মারব না, তুই আমার প্রাণ ভোমরা। আদ্রিশ আয়নার সামনে থেকে পারফিউম নিয়ে আদ্রিতার হাতে রাখে। নে, দিয়ে দে। আদ্রিতা বাধ্য বইয়ের মতো সব কাজ করে দেয়। প্রথমবার আজ সে আদ্রিশের অফিস যাওয়ার সব কিছু গুছিয়ে দিল। প্রথমবার বলতে জীবনে প্রথমবার। একটু এলোমেলো হলেও সবটা গুছিয়ে দিয়েছে। রওনা হওয়ার আগে আদ্রিতার কপালে চুমু খায়। শুন আমার জান, প্রতিটা বউ বর বাইরে গেলে বাড়িতে ফেরার সময় কিছু না কিছু আনতে বলে। তুইও বলবি আনতে। বল আজ কি আনবো? কিন্তু আমার তো কিছু লাগবে না। তোর কিছু লাগবে না সেটা দেখার সময় আমার নেই। আমি কি আনবো সেটা বল। আদ্রিতা এবার চিন্তা করো। ছোট্ট মাথায় আসে একটা বাচ্চা কথা, একটা বেলি ফুলের গাছরা। ঠিক আছে, কাল থেকে আমার লাঞ্চ তুই বানাবি।
ঠিক আছে, আসি যান, নিজের খেয়াল রাখবি। আমার প্রাণভ্রমরায় কোনো আঁচ আসলে সেটা আমি সহ্য করবে না। ঠিক আছে, এখন যান। আদ্রিস বেরিয়ে যায়। আদ্রিতা হাসে। পাগল, এমন পাগল আমি কোথাও দেখিনি। পুলিশ স্টেশনে মিজান আলী এক রুমে বসে আছে। সেখানে একটা বিছানা আছে, ফ্যান আছে, যাবতীয় দরকারি প্রায় সবই আছে। মিজান আলী বুঝতে পারছে না তার এখন এখানে থেকে আদৌ ছুটি হবে কিনা। এমন সময় একজন জেল কর্মকর্তা আসে। এই যে মিজান আলী, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। মিজান আলী বসা থেকে উঠে দাঁড়ায়। নিশ্চিত আদ্রিস এসেছে। আমার মেয়েটা হয়তো জেনে গেছে তার বাবা জেলে আছে, তাই বলু। কে এসেছে জানি না, এদিকে আসুন। জেল কর্মকর্তা মিজান আলীকে নিয়ে দেখা করার একটা জায়গায় নিয়ে যায়। সেখানে দাঁড়িয়ে আছে আদ্রিতার মা। মিজান আলী দৌড়ে যে, আদ্রিতার মা তুমি এখানে? আদ্রিস আসেনি। আমার বিল হবে কখন? আমি জানি না। আর এখানে তোমার বিল হবে কবে সেই খবর নিয়ে আসিনি। তাহলে কেন এসেছো? তুমি যে আসামি, আমার নিকে করেছিলাম তোমারে। আমি খাওয়ার নিয়ে আসছি, খিদে লাগলে খাইয়ে নিও। আদ্রিতার মা, এমন বলছো কেন? আমি কি সবসময় এখানে থাকবো? দেখো তোমার কপাল, মেয়েটাকে টেনে হিঁচড়ে জোর জবরদস্তি করে ছেলেটার সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলে। সেই জাহিন তোমার বাবাজি, সেই তোমার বিপক্ষে কেস ঠুকেছে। এবার বুঝো ঠেলা। তুমি ভুল বুঝেছ। হয়তো জাহিন আদ্রিসের বিপক্ষে কেস দিতে চেয়েছিল, আর জেল কর্তৃপক্ষ ওকে ভয় পায়, তাই আমাকে ধরে নিয়ে এনেছে। হ্যাঁ, তুমি বললে আর ওই রকম হয়ে গেল। লজ্জা লাগা উচিত। আমার মেয়েটা নেহাত ভালো মেয়ে। তুমি আমার স্বামী হতে পার না পারো, তোমাকে আমি তেজ্যবাক করতাম। আদ্রিতার মা, তুমি বেশি কথা বলো। বলছি না আর কথা, নেও খাবার, যাচ্ছি আমি। আদ্রিতার মা খাবারের বাটি রেখে বেরিয়ে যায়। মিজান আলী আবার সেখানে চলে আসে যেখানে সে ছিল। খিদে তার পেয়েছে, তাই স্ত্রীর আনা খাবারটা খেয়ে নেয়। টেক কেয়ার হসপিটাল। সালাম হোসেনের ছেলে জাহিন হসপিটালে বেডে শুয়ে আছে। হাতে গুলি লাগায় তেমন কোনো সমস্যা হয়নি, এখন বেশ সুস্থ আছে সে। সালাম হোসেন চেয়ারে বসে আছে। নার্স ছেলেকে খাবার খাইয়ে ওষুধ দিয়ে বেরিয়ে যায়। জাহিন, বাবা, কাল তুমি বাসায় যেতে পারবে না? পারবো না মানে আমি বাসায় না, আমার বাসায় যাব। কিন্তু কেন? অলমোস্ট একটা তাজা হরিণকে শিকার করে ফেলেছিলাম। আমার শিকার আমার মুখ থেকে কেড়ে নিয়ে গেল আদ্রিস খান। তুমি কি ভাবছো এত তাড়াতাড়ি আমি ওকে ছাড়বো? তুই কি বলছিস বাবা ওগুলো? আদ্রিতার দিকে চোখ দিস না। আদ্রিস ভীষণ ভয়ানক, তুই যতটা জানিস না। ওর তার থেকেও বেশি ভয়ানক। জাহিন বাবার দিকে তাকায়। তো ভিউয়ার্স, গল্পটার এটাই প্রথম পর্ব। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট চাচ্ছেন কিনা তাও কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।